পুলিশের একজন সিনিয়র এএসপি আনিসুল করিমের হত্যার ঘটনা বা মৃত্যুর ঘটনায় রাজধানী আদাবরের মাইন্ড এইড হাসপাতালের 10 জন কর্মচারীকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এবং এই ঘটনার পর থেকে সর্বশেষ যে আপডেটটি আপনাকে জানালাম সেটি নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ভীষণ রকম আলোচনা চলছে, সমালোচনা চলছে। এবং যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে সবার সামনে সেটা হচ্ছে যে মানসিক হাসপাতালগুলোতে আসলে চিকিৎসার নামে হয় কি। এবং সর্বশেষ আপডেট যেটা আমাদের কাছে আসছে সেই মানসিক হাসপাতালটি আজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে স্বভাবত আরেকটি প্রশ্ন দাঁড়িয়ে যায়, তাহলে এতদিন ধরে সেটি বন্ধ হলো না কেন? সঙ্গত কারণে এইসব নানান ধরনের প্রশ্নের আমরা উত্তরগুলো খুঁজতে চাই আজকের আলোচনায়। আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি নিরাময় কেন্দ্রের অসুখ। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সাথে আছে আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হব। শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই সমাজ ও অপরাধ বিষয়ক গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হককে। মিস্টার হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকে স্বাগত। একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ইকবাল মাসুদ, আপনাকেও। এবং একই সঙ্গে এই আলোচনায় আমাদের সাথে থাকছেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরুন নবী সরকার। কিছুক্ষণের মধ্যে আশা করি এই আলোচনায় যোগ দেবেন জাতীয় মানসিক ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার গোলাম রব্বানীও। আপাতত আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই, তবে শুরুতে টাইটেল ব্রেক আছে, এরপরেই আমি আলোচনাটা শুরু করি তৌহিদুল হক আপনাকে দিয়েই। নিশ্চয়ই আপনি এই খবরটি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর রেখেছেন। আমরা গণমাধ্যমের বরাত দিয়ে যেটুকু জানছি, হাসপাতাল কর্তৃপক্ষ যে ধরনের বিবৃতি দিচ্ছে সেখানে তারা বলছেন যে নিজেকে এবং অন্যকে যেন আঘাত করতে না পারে তাই সেই সিনিয়র পুলিশ কর্মকর্তাকে ওই কক্ষে এনে তারা শুয়ে দেওয়ার সময় অজ্ঞান হয়ে যান। পরবর্তী যে ঘটনাপ্রবাহ সেটা আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু পুলিশের যে তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন এটা একটা হত্যাকাণ্ড। যে ধরনের ছবি, আলামত এবং তথ্যগুলো সামনে আসছে সেগুলো নিয়ে যদি আপনি বিশ্লেষণ করে বলেন যে আসলে এটা কেন হত্যাকাণ্ড, এবং এই যে অভিযোগটা সবসময় আসে যে মানসিক হাসপাতালগুলোতে চিকিৎসার নামে আসলে ভিন্ন রকম কিছু হয়ে থাকে, সেটাই কি প্রমাণ করে কিনা? জনাব তৌহিদুল হক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে যারা সম্মানিত সহ আলোচক আছেন তাদের প্রতিও ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দেখুন, আসলে এটি আমাদের তো মানে এই ঘটনাটি পুলিশের একজন সিনিয়র সহকারী এসপি তার ব্যাপারে যে ঘটনাটি ঘটলো এবং সেই ঘটনাটি পর্যায়ক্রমে এটি হত্যাকাণ্ড পর্যন্ত আসলে এটি গড়িয়েছে, এবং বিষয়টি হত্যাকাণ্ডই। এখন কেন সেটি হত্যাকাণ্ড এবং সেটি বলছি, এবং আজকে আলোচনার যে শিরোনাম ঠিক করেছেন আমার মনে হয় যে এই শিরোনামের মধ্যে এটি কেন হত্যাকাণ্ড সেটি নিহিত রয়েছে, যে নিরাময় কেন্দ্রের অসুখ। যারা যে প্রতিষ্ঠানগুলো আমাদের মানসিক বিপর্যয় বলুন কিংবা অসুস্থতা বলুন কিংবা আমাদের রোগ নিরাময়ের কাজটি করবে, সেই প্রতিষ্ঠানগুলো যদি অসুস্থ থাকে, সেই প্রতিষ্ঠানগুলো যদি তাদের প্রফেশনাল কোড অফ ইথিক্স অনুযায়ী দায়িত্ব পালন না করেন, কিংবা সেই প্রতিষ্ঠানগুলোতে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা কিংবা সেবা প্রদান করার ক্ষেত্রে যে ব্যক্তিরা নিয়োজিত থাকেন, তারা যদি সেই এলাকাগুলোতে যখন আমাদের দুই পক্ষের মারামারি হয় সেই কায়দায় যখন কোনো রোগীকে তারা সেবা দিতে যান এবং সেটি দিতে গিয়ে যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, কোনো মানে সর্বোচ্চ বিপর্যয় ঘটে, তাহলে সেটি অবশ্যই হত্যাকাণ্ড। এখন প্রশ্ন হলো যে এই আদাবরের মাইন্ড এইড হসপিটাল এটি সিলগালা করে দেওয়া হলো, এটি বন্ধ করে দেওয়া হলো, এবং দেখা গেল গণমাধ্যমে আমি যতটুকু পড়েছি নিশ্চয়ই সেটি আমাদের সবাই আমরা এটি খবর রেখেছি, কারণ একজন পুলিশ অফিসারের ক্ষেত্রে এরকম ঘটনা বা যে কারোর ক্ষেত্রে এরকম ঘটনা হোক সেটা অবশ্যই আমরা নিন্দা জানাই। কিন্তু এই অনুমোদন ছাড়া এই প্রতিষ্ঠানটি কিভাবে দীর্ঘদিন এটি পরিচালিত হয়েছে, এবং সেই প্রতিষ্ঠানের দু একজন কর্মচারীর বক্তব্য কিন্তু জানা গিয়েছে যে এই ধরনের ঘটনাগুলো এর আগেও কিন্তু এই মাইন্ড এইড হসপিটালে ঘটেছে। এখন বিষয় হলো যে ধরুন সেখানে একজন মানসিক বিপর্যয়ের মানে একজন ব্যক্তি যখন কোনো একটি মানসিক হসপিটালে সেবা নেওয়ার জন্য যান, নিশ্চয়ই তার তো মানসিক কিছু বিচ্যুতি কিংবা তার কিছু বিপর্যয় অসুস্থতা আছে বলেই তাকে সেখানে যাওয়া, এবং তিনি তো একজন স্বাভাবিক মানুষের মতো সেখানে আচরণ করবেন না। সুতরাং এই ধরনের যারা পেশেন্ট বা রোগী তাদের ব্যবস্থাপনার
ক্ষেত্রে তো আমাদের সবসময় পেশাদার ব্যক্তি প্রয়োজন। সেখানে কাউন্সিলর থাকবে, সেখানে আমার একজন মনস্তত্ত্ববিদ থাকবে, সেখানে জেনারেল ফিজিশিয়ানের থাকার নিয়ম রয়েছে। সবাই মিলে আমাদের যে চিকিৎসার বিজ্ঞানের যে কৌশলগুলো সেগুলো অনুসরণ করেই এই ধরনের পেশেন্ট অথবা ব্যক্তিদের নিয়ন্ত্রণের কাজটি বা তার আচরণকে একটি সহনশীল অবস্থায় রাখার চেষ্টা করা হয়। কিন্তু আমরা ভিডিওতে যেটি দেখলাম যে ৬-৭ জন লোক তাকে টেনে নিয়ে এসে একটি রুমে এসে তাকে ফেলে দিয়েছে ফ্লোরে এবং ফ্লোরে ফেলেও তাকে মারছে এবং এবং একটা কাপড় দিয়ে তার হাত পেছনে বেঁধে রেখেছে। পরবর্তীতে দেখলাম যে একজন পানি এসে পানি ছিটিয়ে দিচ্ছে। এই যে বিষয়গুলো অর্থাৎ এখানে যেটি বোঝা গিয়েছে জি। যতটুকু আমরা গণমাধ্যমের রিপোর্টে যেটি রিপোর্ট শুনে এবং হসপিটালের কর্মকর্তাদের এবং একই সাথে তার পরিবারের লোকজনের বক্তব্য শুনে এবং আমি আরো যোগ করতে চাই তার সহকর্মী যারা এই যিনি আনিসুল করিম যে মারা গেলেন তার যারা সহকর্মীদের বক্তব্য শুনে এটা আমরা বুঝতে পেরেছি যে তাকে যখন উপরে নিয়ে যাওয়া হয় স্বাভাবিক ব্যাপার সে কিছু আচরণ করেছে যেটি সাধারণত একজন মানসিক বিপর্যস্ত ব্যক্তি এই ধরনের আচরণ মানসিক রোগী যে ধরনের আচরণ করার কথা সেই ধরনের তার আচরণ বহিঃপ্রকাশ হচ্ছে। যাই হোক, আপনি একটু সময় দেবেন তৌহিদুল হক, আমি একটু ইকবাল মাসুদ তার বিশ্লেষণে শুনে আসতে চাই। ইকবাল মাসুদ, আনিসুল করিমকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তো তিনি একজন রোগী। এখন আমরা যে ধরনের ছবি আমাদের সামনে আসছে, একজন রোগীকে এভাবে নির্যাতন করার কারণটা আসলে কি হতে পারে? প্রথমত হচ্ছে যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় বিষয়, কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম ধরনের ঘটনা অতীতেও আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছি এবং আমাদেরকে এরকম ধরনের ঘটনাগুলো অত্যন্ত ব্যথিত করে। তো প্রথমত হচ্ছে যে এরকম একজন অসুস্থ মানুষ যখন তার পরিবার একটা সহযোগিতার জন্য কোনো একটা হেলথ সেন্টারে ভর্তি করেছে, সেই হেলথ সেন্টারে সে সুস্থ হওয়ার বাদে পরিবর্তে সে মৃত হিসাবে, লাশ হিসাবে সে ফিরে গেছে পরিবারে। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে এরকম ধরনের সেন্টারগুলো যারা পরিচালনা করছে তারা কিন্তু যথেষ্ট মনিটরিং এবং সার্ভিলেন্সের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। তবে আমাদের যে দৃষ্টিভঙ্গি বা আমরা যেটা ক্রাইসিস ফিল করে থাকি এই ফিল্ডে, যারা মাদকাসক্তদের চিকিৎসা দেয় বা মনোরোগ বিশেষজ্ঞদের চিকিৎসা দেয়, সেই সেবা দেওয়ার মতন ম্যান পাওয়ার কিন্তু আমাদের দেশে ডেভেলপ হয়নি এবং ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ হয়নি। তো বিদায় যেসব কর্মীরা ওখানে কাজ করে তারা ওয়েল ট্রেন্ড না এবং তারা একটা পেশেন্টকে কিভাবে ক্রাইসিস থেকে বের করে আনতে হবে, কিভাবে একজন রেগে থাকলে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তাদের যথেষ্ট ধারণা নেই। এবং যারা কর্তৃপক্ষ আছে এবং তারাও যথোপযুক্তভাবে চিকিৎসা দেয় না। এটা কিন্তু শুধুমাত্র শারীরিক চিকিৎসার বিষয় না, এটা মেন্টাল হেলথের একটা ইস্যু আছে। এবং আমরা দেখেছি যে যেসব পেশেন্টগুলো নিয়ে আসা হয় এরকম ধরনের কেন্দ্রে, তারা কিন্তু স্বইচ্ছায় অনেক সময় আসেন না। অতএব আসার সাথে সাথে সুবোধ বালকের মতো যে চিকিৎসা কেন্দ্রে সে সেবা গ্রহণ করবে তা কিন্তু নয়। তার অনেক ধরনের জটিলতা থাকতে পারে, সে চিকিৎসাকে মেনে না নিতে পারে। তো ওই সিচুয়েশনটাকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু ওইখানকার কর্মীদের। তো কর্মীরা যেটা করেছে, যেটা তাদের একটা চরম ব্যর্থতা কর্তৃপক্ষের এবং তাদের অজ্ঞতার ফলে তারা তাদের ক্রাইসিসটাকে, বিভিন্ন টেকনিক আছে, কাউন্সিলিং এর বিভিন্ন টেকনিক আছে, একজন রাগান্বিত ব্যক্তিকে কিভাবে কুল ডাউন করা হয়, কিভাবে তাকে মানিয়ে নেওয়া হয়, কিন্তু দেখা গেছে তারা সরাসরি ফিজিক্যাল টর্চার করেছে। এবং আমার মনে হয় যে এইসব কেন্দ্রগুলোতে এটা রেগুলার প্র্যাকটিস, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, আমি আগেও বলেছি। জি। তো এটার আপনি যে কথাটি বলছেন সেটার বেশ কিছু ধরনের সত্যতা আমরা আসলে গ্রাউন্ডে গিয়েও পাই। আমরা আজ থেকে প্রায় বছর খানেক আগে কিছু অনুসন্ধান করেছিলাম। সেই সময় গিয়ে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছিলাম যারা আসলে এই ধরনের ঘটনাগুলো ফেস করে এসেছে। তারা হয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রে অথবা মাদকদ্রব্য নিরাময় যে কেন্দ্রগুলো আছে সেখানে তারা বিভিন্নভাবে যে অভিজ্ঞতাগুলো সম্মুখীন হয়েছে সেগুলো আমি একটু ছোট্ট করে আপনাদেরকে শোনাতে চাই, তারপরে একটু আলোচনা যেতে চাই, যদি সে বক্তব্যগুলো আমি শোনাতে পারি আপনাদেরকে। আমি প্রোগ্রাম করছি নতুন সূর্যোদয়ে 3 মাস। ওখানে যে টর্চারিং দেখছি, পানি থেরাপি, ট্যাপের নিচে নিয়ে যে মুখ গামছা দিয়ে বাঁধে পানি স্টেপ ছাড়া দিছে। মানে ওই জান খালি বাড়াচ্ছে না, এত কষ্ট পাচ্ছে। এক জায়গায় 1টা 2টা 3টা বাড়ি মারা যায়, 10-15টা বাড়ি মারা যায় না। তাহলে কি হতো? আমি গরু কি? আরে গরু মারতেছে। যারা বেশি টাকা পয়সা দিবে তাদের উপর নির্যাতনটা কম হবে, তাদের সাথে ব্যবহার ভালো করা হবে। যারা টাকা পয়সা কম দিবে তাদের সাথে নির্যাতন বেশি হবে আর তাদের সাথে আচার আচরণও খারাপ হবে। গামছা দিয়ে হাতে 2 হাত জানলার সাথে বাঁধে মোটা লাঠি দিয়ে পাছায় সেই হারে মারে, সেই রকম অনেকগুলা করে মারে। একজন মারে, তারপরে আরেকজন বসে ওই
হাঁপায়ে যাওয়ার পরে বসে, তারপরে আরেকজন মারে, এইভাবে টর্চার করে। আমরা শুনছিলাম যে কয়েকজনের সাথে যারা পরিচয় গোপন রেখে আমাদের সাথে কথা বলেছিলেন এক সময়, তাদের অভিজ্ঞতার কথাগুলো। এখন সেই জায়গা থেকে দেখছি যে প্রত্যেকটি জায়গাতেই যারা অভিজ্ঞতা, মানে তাদের খারাপ অভিজ্ঞতা হয়েছে, তারা বলছেন যে সব জায়গাতে আসলে মার দেয়াটাকে আসলে পাশাপাশি অপরাধীদের এক ধরনের জায়গা হয়ে উঠেছে সব নিরাময় কেন্দ্রগুলো। আমি নুরুন্নবী সরকার তার একটু বিশ্লেষণ জানতে চাইব। নুরুন্নবী সরকার, এখন এই বিষয়গুলো যারা মনিটরিং করেন আসলে আদৌ সেগুলো আসলে কতটুকু দৃশ্যমান দেখা যায়? এই যে রাজধানীতে বা রাজধানীর বাইরে প্রচুর এই ধরনের নিরাময় কেন্দ্র আছে, সেগুলোর দিকে আসলে কতটুকু নজর দেওয়া হয় নুরুন্নবী সরকার? কথা বলি, এটি একটি পূর্ণাঙ্গ আবাসিক এলাকা এবং সোসাইটির মধ্যে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান, যেটি বলা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই, তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি আছে। আমি ঘটনাস্থল ঘুরে যেটা এসে দেখলাম যে সেখানে দুটি বিশেষ রুম রয়েছে, অর্থাৎ যারা মাদকাসক্ত থাকেন এবং যারা নিয়ন্ত্রণের বাইরে থাকেন তাদেরকে নিয়মিতভাবেই তারা এক ধরনের এরকম টর্চার করেন এবং টর্চার করে একটি রুম, যে রুমের ভেতরে তাকে আসলে মেরে ফেলা হয়েছে, সেই রুমের ভেতরে এরকম বারবার তারা এই ধরনের নির্যাতন করে থাকে। এখন গতকালকের ঘটনাটা দৈবাত হয়তো বা ঘটে গেছে এবং এটা ঘটারও কারণ আছে, তারা নিয়মিতভাবেই এটা অভ্যাসে পরিণত হয়েছে, যেটার ফলে এর আগেও যদি অন্য কেউ মারা যে থাকে সেটা রিপোর্টিং হয়নি অথবা পুলিশ কেস হয়নি, যে কারণে এটার একটি সুষ্ঠু যে ব্যবস্থাপনা সেটি কিন্তু হয়নি। আরেকটি কথা আপনি যেটা বললেন যে এটার আসলে মনিটরিং এর ব্যবস্থাটা কতটুকু, মনিটরিং এর ব্যাপারটা জানার আগে আপনি বলছিলেন যে ধরেন এই ধরনের টর্চার সেল আপনি দেখেছেন নিয়মিত, কিন্তু আপনি লক্ষ্য করবেন সেই রুমে কিন্তু সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশের কাছেও চলে যেতে পারে। এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? মানে একটা কেউ টর্চার সেল বানিয়ে সেখানে সিসি ক্যামেরা রেখে দেবে? সিসিটিভি যেটি লাগানো হয়েছে সেটি হচ্ছে যে ওই রুমের ভেতরে যে ব্যক্তিকে আটকানো হয় তার আসলে গতিবিধিটা মনিটরিং করা হয়, সে নিস্তেজ হয়ে এসেছে কিনা অথবা সে এখনো মারমুখী আছে কিনা, তাকে কয়েক ঘন্টা এমনকি কয়েক দিন পর্যন্ত সেই রুমের মধ্যে আটকে রাখা হয়, সীমিত আকারে খাবার দেওয়া হয়, অন্যান্য ওষুধ দেওয়া হয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সে যখন ওখান থেকে, তারা যদি মনে করে তাকে বের করে আনা হবে, তাহলে তখন তাকে হচ্ছে যে এই বেড রয়েছে যে সেখানে কিন্তু তাদেরকে ওই ওয়ার্ড গুলোতে দিয়ে থাকে। তবে এটি দেখে আমার কাছে ভেতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে, তবে আমরা সাংবাদিকরা সেখানে এটি আসলে তথ্যটা বস্তুনিষ্ঠভাবে খুঁজে দেখতে পারিনি, কারণ সবাই ওখানে পলাতক। যে এখানে যে ডাক্তার, কাউন্সিলর অথবা প্রশিক্ষিত যে জনবল থাকার কথা সেটি আসলে কতটুকু ছিল। তবে ওখানে যে স্টাফ গুলো যারা ছিলেন, দুজন নারী স্টাফ ছিলেন, তাদের সঙ্গে কথা বলে যেটা দেখেছি যে তারা এই ধরনের ঘটনা নিয়মিতভাবেই ঘটান। এবং ওই দিন আরেকটা প্রশ্ন, মাইন্ড এইড কর্তৃপক্ষ যখন এই রোগীটিকে ভর্তি করাচ্ছিলেন বা তার বিপরে ব্যাপার স্যাপার বা যে ধরনের কার্যক্রমগুলো আছে সেগুলো নিচ্ছিলেন, তারা কি জানতেন না তিনি একজন পুলিশের কর্মকর্তা, সিনিয়র একজন পুলিশের কর্মকর্তা? দেখুন, আমার কাছে আরেকটি বিষয় কাকতালীয় ভাবে মনে হয়েছে, ওখানে যারা যেই যান না কেন তারা আসলে দেখেন হচ্ছে যে একজন মানসিক রোগী হিসেবে, এবং তাদের নির্যাতনের শিকার অনেকেই হয়ে থাকেন। আপনি যেরকমটি শোনাচ্ছিলেন ওখানে ঠিক এরকম ঘটনাই ঘটেছে, কারণ উনি সিনিয়র এএসপি নাকি অন্য কি সেটা আসলে সেখানে জাস্টিফিকেশন হয়নি। পরিবারের পক্ষ থেকে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিবারের স্বজনরা নিচে রিসিপশনে আসলে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করছিলেন, ফর্ম পূরণ করছিলেন। সেখানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তারপরে তিনি ওয়াশরুমে যেতে চেয়েছেন, তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আসলে তিনি সামহাউ উনি বুঝে উঠতে পেরেছিলেন যে তাকে ওই কক্ষটিতে নিয়ে যাওয়া হবে, কারণ ওই কক্ষটি সম্পর্কে সম্ভবত তার আগে থেকেই ধারণা ছিল, যে কারণে তিনি ওই কক্ষে যেতে চাইছিলেন না, একটা বন্দী অবস্থার মধ্যে তিনি চলে যাবেন, সেই কারণেই তারা এই ঘটনাটা ঘটেছে। এবং এটা মনে রাখবেন যে এরকম রোগীদের তারা বারবার ডিল করে থাকে এবং নিয়মিতভাবেই তারা কিন্তু এই নির্যাতনটা করে থাকে। আজকে যেহেতু পুলিশ কর্মকর্তা এবং মিডিয়া রিপোর্টিং হয়েছে, তারপরে আসলে ব্যবস্থাপনাটা উঠেছে রাজধানীতে। এবং এই মোহাম্মদপুর এলাকাতে ডিসি হারুনুর রশিদ যেটি বিকালে গণমাধ্যমকে জানিয়েছেন যে এলাকায় এরকম অসংখ্য এরকম ব্যাঙের ছাতার মতো নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে, যেগুলোর বেশিরভাগের লাইসেন্স নেই এবং মনিটরিং ব্যবস্থা অসংখ্য ধন্যবাদ নুরুন্নবী সরকার। আমি এই ফাঁকে এই আলোচনায় আমাদের সাথে জাতীয় মানসিক ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার গোলাম রব্বানীকে যোগ করে নিতে চাই। ডাক্তার গোলাম রব্বানী, আপনি শুনছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরুন্নবী সরকার সেখানকার বিস্তারিত বলছিলেন, বিভিন্ন প্রশ্নের কথা আমাদেরকে তথ্য আকারে জানাচ্ছিলেন। এখন আমার প্রশ্নের জায়গাটাই হচ্ছে যে আপনি এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবেন?
বলছিলেন যে ঢাকা শহরে এরকম ব্যাঙের ছাতার মতো আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এ ধরনের নিরাময় কেন্দ্র গড়ে উঠছে। তাহলে সেই জায়গা থেকে এটা মনিটরিং করার দায়িত্ব কার এবং সেই মনিটরিং ব্যবস্থাটা কেমন দেখেন আপনি, ডাক্তার গোলাম রব্বানী? আপনি সঠিক বলেছেন যে এই জিনিসটার তদারকির জন্য দুটি আপনার সংস্থা আছে, দুটি আলাদা মন্ত্রণালয়। একটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আর একটা হচ্ছে আপনার এই মাদকদ্রব্য অধিদপ্তর বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে বলি। কারণ হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, এবং যে সমস্ত ক্লিনিকগুলোতে মানসিক রোগী এবং মাদকাসক্তদের রাখা হয় তাদেরকেও আপনার স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিধিবদ্ধ নিয়ম দ্বারা সেই ক্লিনিক বা সেই সেবাদান কেন্দ্রটি পরিচালনা করার জন্য একটি নিয়ম রয়েছে। এই দুটি প্রতিপালন করে দুটি জায়গা থেকে তাদেরকে লাইসেন্স নিতে হয়, এবং দুটো জায়গাতেই কিন্তু এই সমস্তগুলো দেখভাল করার জন্য দুটি মন্ত্রণালয়ের নিয়ম কানুন আছে, বিধিবদ্ধ নিয়ম কানুন আছে। এখন এরা কিভাবে লাইসেন্সগুলো পাচ্ছে এটি দেখার দায়িত্ব কিন্তু নিয়ন্ত্রণ অধিদপ্তরের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, এবং একইভাবে আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর আছে তার হাসপাতাল যে বিভাগটি আছে তার পরিচালকের। এবং এই দুইটি সংস্থাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং মাদকদ্রব্য এতে যারা আসক্ত এই ধরনের রোগীদেরকে বা এই ধরনের মানুষদেরকে সেবা দেওয়ার জন্য গঠিত। কিন্তু আমার মনে হয় যে সেই কাজটি বা সেই তদারকিটা পরিপূর্ণভাবে না করার কারণে এই যে আপনারা যেটা বলছেন যে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র এই সমস্ত কেন্দ্র গড়ে উঠছে। তো এটি হচ্ছে আমাদের আসলে আইরনি অফ ফেট বা দুর্ভাগ্যজনক, যে আমরা যেখানে মানুষের সেবা দিয়ে সুস্থ করার কথা সেটি আমরা করতে পারছি না, করতে ব্যর্থ হচ্ছি, এবং মানুষের প্রবণতা হচ্ছে যে জি গোলাম রব্বানী, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের সাথে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। কেউই আসলে আমাদের কোনো ধরনের সাড়া দেয়নি বা কোনো ধরনের উত্তর বা তথ্য আমরা পাইনি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এখন যেটা নিয়ম এসেছে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাকে অনুমতি দেবে, তারপর তারা কথা বলবেন। সেই জায়গা থেকে আসলে অনেক সময় আমরা পূর্ণাঙ্গ তথ্যটা আসলে পাই না, বা তাদের কাছে জানতেও পাই না, তাদের কাছে জবাবদিহিটাও জানানো হয় না। আমার এটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা কথা বলছি নিরাময় কেন্দ্রের অসুখ নিয়ে। আমি যাব তৌহিদুল হকের কাছে। তৌহিদুল হক, আপনি শুনছিলেন বিরতির আগে মাঝে ধরনের আলোচনাগুলো আসছিল আমাদের সেখানে। আমাদের সহকর্মী নুরুন নবী সরকার বলছিলেন যে ওখানে এর আগেও এই ধরনের ঘটনা ঘটে থাকার নজির হয়তো সামনে খুঁজলে পাওয়া যেতে পারে। এখন দেখা যাচ্ছে একজন পুলিশের কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা, তিনি এই ধরনের সমস্যায় পড়েছেন বা তিনি একটা ঘটনার শিকার হয়েছেন, যার কারণেই এত আলোচনা এত সামনের দিকে আসছে। কিন্তু সাধারণ মানুষ যে হলেই সেটার প্রতিকার পাবে, এরকম কি কোনো নিশ্চয়তা পাওয়া যায় কিনা কোথাও? ধন্যবাদ আপনাকে। দেখুন আসলে কি বলে এটাকে, মাইন্ডেড হসপিটালে এই ধরনের ঘটনা যে ঘটেছে সেটি সেখানকার যারা কর্মকর্তা বা কর্মচারী তারা সেটি স্বীকার করেছে গণমাধ্যমে। আমি দু একটি টেলিভিশনের রিপোর্টেও সেটি দেখেছি। এখন এই ধরনের প্রবণতার কারণ কি? দেখুন আসলে সেই প্রবণতাটা আমাদের প্রফেসর গোলাম রব্বানী যেমনটি বলছিলেন যে আসলে আমাদের দেশে এই মানসিক নিরাময় কেন্দ্র বা মানসিক সমস্যা যারা রয়েছেন তাদের নিরাময় কেন্দ্রগুলো আসলে দেখভালের জন্য কেতাবিভাবে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু বাস্তবিকভাবে কেউ নাই। সেই অর্থে আমরা এটাকে দুর্ভাগ্যের মধ্যে ফেলছি। কিন্তু আমি মনে করি যে আসলে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে যা হচ্ছে এটি আসলে বাস্তবিকভাবে আমরা দুর্ভাগ্য শব্দটি এখানে ব্যবহার করব না, বরং আমি মনে করি যে এটি আমাদের প্রত্যাশিত। কারণটা হলো আমাদের দেশে এত বছর পরেও, স্বাধীনতার এত বছর পরেও যেখানে আমরা মানসিক স্বাস্থ্যকে একটি কাঙ্ক্ষিত ধারা বা একটা ফ্রেমের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি না, এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে যারা অসৎ ব্যক্তি, যারা মানুষের স্বাস্থ্য, মানুষের মানসিক
বিপর্যয়কে পুঁজি করে, মানুষের অসুস্থতাকে পুঁজি করে এক ধরনের বাণিজ্যিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষকে হত্যা পর্যন্ত এই যে বিষয়টি গড়িয়ে যায় বা মানুষকে হত্যা করা হয় এই মানে সুস্থতার নামে, সেই জায়গাতে আসলে আমি তো এটা বলে দিতে পারি কোন রকম গবেষণা ছাড়া যে মোহাম্মদপুর, আদাবর কিংবা ওই এলাকাতে যে কত ধরনের মানে অনুমোদনহীন কিংবা এই ধরনের অপ্রত্যাশিত মানে চিকিৎসা বিজ্ঞান বহির্ভূত যে কর্মকাণ্ডগুলো হয়, এটি আপনি মানে আমার মনে হয় যে তৌহিদুল হক এটা না, আচ্ছা ধরলাম যে আপনি যে দুটি ডিপার্টমেন্টের কথা বলছেন, নার্কোটিক্সের কথা বলছেন বা স্বাস্থ্য অধিদপ্তরের কথা, এদের প্রথমত এদেরকে জিজ্ঞেস করলে বা জানতে চাওয়া হলে তারা বলে যে আমাদের সেই ধরনের জনশক্তি বা ম্যান পাওয়ার নেই। এখন খুব ভালো কথা, তাদের সেই ম্যান পাওয়ার নেই। এখন ধরুন কোনো প্রতিষ্ঠানের অবকাঠামো নেই, 24 ঘন্টা চিকিৎসক থাকতে হয়, সেটা নেই। কোনোগুলোর আবার নিয়মিত ক্যাডার আছে যারা আবার এই ধরনের কার্যক্রমে ডিবি সেজে, কখনো বা গোয়েন্দা পুলিশ সেজে তুলে নিয়ে আসে। তো সেখানকার স্থানীয় প্রশাসন এগুলো জানবে না, সেটাও কি খুব বেশি ব্যস্ত মনে হয় আপনার? দেখুন, আপনি তো বাস্তবতার ভিত্তিতে প্রশ্নগুলো করছেন, আমি সেই বাস্তবতার ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে তারা বারবার বলার চেষ্টা করে তাদের ম্যান পাওয়ার নাই, ঠিক আছে, আমরাও বুঝলাম ম্যান পাওয়ার নাই, কিন্তু মারার ম্যান পাওয়ার তো আছে। যে এই যে মাইন্ডেড হসপিটালে আপনার চিকিৎসক নেই, কাউন্সিলর নেই, এগুলো নেই, কিন্তু একজন রুগীকে মারার লোক তো 10 জন পাওয়া গেল যারা তাকে মেরে ফেলেছে, এটা তো আছে। তাহলে আমাদের এই ব্যাপারগুলো এখন যে জায়গাটিতে আমরা আলোচনাটা নিয়ে আসতে পারি, এই আলোচনাটা বাংলাদেশে তো আসলে ঘটনাভিত্তিক দেশ, এটা আমি বারবার বলার চেষ্টা করি। এখানে যখন একটি ঘটনা ঘটে তখন আমরা সেই ঘটনাগুলোর বিস্তারিত আলোচনার চেষ্টা করি, আবার যখন অন্যরকম একটা ঘটনা ঘটবে আমাদের আলোচনা সেই দিকে প্রভাবিত হয়। আজকে আলোচনাটা কেন আসলো যে এই মাইন্ডেড হসপিটালে একজন পুলিশ কর্মকর্তাকে মেরে ফেলেছে চিকিৎসা দেওয়ার নাম করে, এই কারণে কিন্তু আপনি গণমাধ্যম বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সবাই কিন্তু এই বিষয়টি আলোচনা করেছে। এবং আপনি এটি যথার্থই বলেছেন, যদি এটি মানে কোনো মানে সেরকম প্রভাবশালী কোনো পেশা বা সামাজিক পরিচয় যদি তার না থাকতো, এই অবস্থা এই আলোচনাটা কতদূর অগ্রসর হতো সেটি নিয়ে তো প্রশ্ন আছে। অবশ্যই প্রশ্ন আছে। আমি আপনার এই পয়েন্টটা ধরে একটু গোলাম রব্বানির কাছে যাই। এই পয়েন্ট ধরে আপনি যে পয়েন্ট দিয়েছেন, আপনি দেখবেন যে গোলাম রব্বানি, তৌহিদুল হক বলছিলেন যে দেশটিকে তিনি একটা মনে করছেন যে ঘটনা ভিত্তিক দেশ। আসলে আপনি লক্ষ্য করলে হয়তো ওনার কথার সাথে অনেক ধরনের বাস্তবতা পেয়ে যাবেন যে কোনো একটা ঘটনা আসলে ঘটলে সেটা ভাইরাল হতে হবে, অথবা যে লোকটা ভোগান্তির মধ্যে পড়েছেন সেই লোকটাকে কোনো শক্তিশালী বাহিনীর লোক হতে হবে। এটা তো হওয়ার কথা না, এটা হচ্ছে কেন গোলাম রব্বানি? আপনি দেখেন, আমাদের কিন্তু আইনের কোনো অভাব নেই এবং সংস্থারও কোনো অভাব নেই। অভাব যেটা আছে, যার যে কাজটি করার উনি সেই কাজটি করছেন না। আমরা যদি দেখেন, আপনি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, স্বাস্থ্য সেবা, ওনাকে আপনি খুঁজে পেলেন না, যিনি হাসপাতাল কিংবা ক্লিনিক পরিদর্শন করেন কিংবা যার খোঁজ খবর রাখার কথা। কিন্তু ওনার লোকেরা কিন্তু মাসের শেষে কিংবা যে কোনো সময়ে ওই ক্লিনিকগুলোতে কিন্তু অবশ্যই যান। কিসের জন্য যান এটিও খোঁজ নেওয়া দরকার। 1, 2 নম্বর হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই যে সমস্ত তথাকথিত রিহ্যাব সেন্টার বা এই সেন্টারগুলো খোলার পরামর্শ দিয়েছেন, তাদের কাছে তো তথ্যাদি আছে যে কোন জায়গায় কতটা আছে। আপনারা যেমন বললেন যে মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় অনেকগুলো ব্যাঙের ছাতার মতো এই সমস্ত জিনিসগুলো আছে, এটি গোটা বাংলাদেশে ছড়িয়ে আছে। তাহলে ওনারা জেনে শুনে এই মানুষ মারার যে লাইসেন্স, এগুলো কেন দিচ্ছেন? লাইসেন্স কিন্তু ওনারা দিচ্ছেন এবং এই লাইসেন্সিং প্রক্রিয়াটা আদৌ স্বচ্ছ না। এবং আপনার দুঃখের বিষয় হচ্ছে যে কোনো জেনুইন কোনো ভদ্রলোক যদি মানব সেবা দেওয়ার জন্য বা মানুষকে সেবা দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান গড়তে চান, উনি কিন্তু এটা পারবেন না। কারণ এই যে সমস্ত প্রক্রিয়াগুলো দ্বারা একটি স্বচ্ছ সুন্দর সেবাদান কেন্দ্র গড়ে ওঠার জন্য লাইসেন্সের দরকার, সেগুলো পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার মতোই একটা বিরাট একটা বিষয়, কেন সেটা পাওয়া যায় না। কারণটা কি? কারণটা হচ্ছে যে সরকারের নিয়ম আছে, সরকারের পদ্ধতি আছে এবং দরখাস্তও নিয়ে রেখে দিয়েছেন দিনের পর দিন, কিন্তু সেগুলো ইন্সপেকশন করা হচ্ছে না। সেগুলো সঠিকভাবে দেখে ওখানে কয়জন ডাক্তার থাকা দরকার, কয়জন নার্স থাকা দরকার, কিরকম ফিজিক্যাল স্পেস থাকা দরকার এবং ওখানে কাউন্সিলর দরকার কিনা, এই জিনিসগুলো কিন্তু একদম লেখা আছে ওর কেতাবে। তো এটা হচ্ছে কাজীর গরু গোয়ালের, মানে লেখা আছে কেতাবে কিন্তু হিসাবে আসলে নেই। তো এটি কেন হবে? আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি এবং এটি দেখার জন্য মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে
এবং মানে জনবল যথার্থ প্রচুর প্রশ্ন, আছে। মানে যথার্থ উত্তর আপনার যে আসলে কেন হবে, আমি একটু ইকবাল মাসুদের তার বিশ্লেষণটা জানতে চাই যে তাহলে আমরা যাব কই। আমরা যখন অনুসন্ধানটা করেছিলাম বছর দেড়েক আগে, তখন আমরা দেখেছিলাম যে ভুক্তভোগীরা আছেন তারা আমাদেরকে এই ধরনের বলতেন যে এই ধরনের মনিটরের জন্য নার্কোটিক্সের লোকরা আসতেন, বিভিন্ন জায়গায় এইসব কেন্দ্রগুলোতে যেতেন, চা খেতেন, ফুসফাস গল্প করতেন, তারপর চলে যেতেন, আর কোনো কিছু দেখার প্রয়োজন তারা মনে করতো না। তাহলে এই ধরনের বাস্তবতাগুলো যদি রেগুলার সামনে আসে তাহলে আমরা যাব কই আসলে, ইকবাল মাসুদ? আমি আপনাকে একটা এক্সাম্পল বলি। এই ধরনের একটা ক্লিনিক বা সেবা কেন্দ্র করার জন্য ইভেন কি পরিবেশ অধিদপ্তরেরও পারমিশন নিতে হয়, Right. তাদের কাছ থেকেও কিন্তু আপনার সার্টিফিকেট নিতে হয়। জি। এই জিনিসগুলো তো সত্য, এবং অনেক ক্লিনিকের মালিক যারা এটা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, যে বছরের বছর পর বছর তারা জানেন যে অমুক জায়গায় একটি ক্লিনিক বা সেবাদান কেন্দ্র আছে, কিন্তু তারা ওইটিকে সংশোধন করে সেইগুলোকে তারা কাগজপত্র দিচ্ছেন না এবং তারা সঠিকভাবে এই কাজটি করছেন না। এটা কিন্তু দপ্তর অধিদপ্তর এদের ফল্ট, যে মানুষগুলো ইচ্ছা করছে সৎভাবে এই ধরনের সেবা কেন্দ্র করার জন্য, তারা কিন্তু আসলে পেরে উঠছেন না। জি, অসংখ্য এটি ধন্যবাদ। দেখার আমি ইকবাল জন্য মাসুদের যেমন- বিশ্লেষণে শুনি, একটু ইকবাল মাসুদকে সুযোগ দিবেন। ইকবাল মাসুদ। হ্যাঁ, আমি প্রথমত বলতে চাই, দুইটা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের আওতায় যেসব মাদক নিরাময় কেন্দ্রগুলো আছে তারা লাইসেন্সিং প্রতিষ্ঠান হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর। মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর সেপারেট ব্যবস্থা আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর। এই জায়গায় দুইটা কোনো সমন্বয় নেই। 2005 সালে প্রথম বিধিমালা করেছিল যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের এই লাইসেন্সিং এর আওতায় আনার জন্য এইসবগুলা। তো ওইটার মধ্যে অনেক লুপ ফলস আছে। ওখানে কোনো কাউন্সিলরের প্রভিশন নেই, ওখানে ট্রেন্ড স্টাফের কোনো প্রভিশন নেই। আমরা অনেকবার বলেছি যে এই আইনটি যুগোপযোগী করা খুবই প্রয়োজন। তো এইটা নিয়ে অনেক জায়গায় কথা হয়েছে, কথা হচ্ছে, এখনো আলোচনা হচ্ছে, অনেকবার মিটিং হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে মিটিং হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি। দুই, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে ট্রেন্ড ম্যান পাওয়ার নেই। মানসিক স্বাস্থ্য সেবা দিতে গেলে যে দক্ষ জনবলের দরকার, যে পেশেন্স দরকার, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করা দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে গড়ে উঠছে না। তো এইখানে আপনি একটা বিষয় দেখবেন যে যে ছেলেগুলো মেরেছে তার কিন্তু মিনিমাম কোনো কোয়ালিফিকেশন নাই হয়তোবা, বা তারা কিন্তু কাউন্সিলরও না, তারা গার্ড দারোয়ান এইভাবে দিয়ে তারা কন্ট্রোলিং টিম দিয়ে কিন্তু তারা চিকিৎসা দিতে চায়। তো এই ক্ষেত্রে যখন লাইসেন্স দেওয়ার শুধু বিষয় না, বিষয়টা হচ্ছে যে প্রপার হিউম্যান রিসোর্স, ট্রেন্ড হিউম্যান রিসোর্স আছে কিনা সেটা খুব দরকার। কারণ একটা মানসিক রোগীর সেবা দিতে গেলে প্রথম দরকার একটা পেশেন্স, ধৈর্য ধারণ করতে হয়, এবং তার যেটা আমি আগে বলছিলাম, তার রাগ, তার ক্ষোভ, তার জেদ, তাকে নিয়ন্ত্রণ করার জন্য বিজ্ঞান ভিত্তিক অনেক ধরনের টেকনিক আছে, যেটা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা, কাউন্সিলররা খুব ভালোভাবেই জানেন, যে একটা রাগান্বিত পেশেন্টকে কিভাবে তাকে কুল ডাউন করে চিকিৎসা সেবায় নিয়ে আসা যায়। কিন্তু এইগুলো আসলে এনাফ না। যেসব কেন্দ্রগুলো লাইসেন্স পাচ্ছে তারা হয়তোবা লাইসেন্স নেওয়ার সময় যেসব সিভিগুলো, মানে যেসব ম্যান পাওয়ার শো করছে, পরবর্তীতে দেখা যাচ্ছে সেই ম্যান পাওয়ার গুলো নাই। আর মানে যুগের সাথে এই চিকিৎসা কেন্দ্রগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না। 10 থেকে 15 বছর আগে রিহ্যাব সেন্টারগুলোর মধ্যে কোনো ডাক্তার থাকতো না, কোনো মনোচিকিৎসক থাকতো না। তো সেই ধারা কিন্তু এখন ওয়ার্ল্ডের অনেক দেশে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যে পেশেন্টের কথা আমরা শুনলাম যে পানি দিয়ে তাকে গোসল করায়, ওয়াটার থেরাপি দেয়, এটা হচ্ছে ট্রেডিশনাল অনেক পুরাতন পদ্ধতি, এটাকে বলা হয় কোল্ড টার্কি পদ্ধতি। এটা মধ্যযুগে একটা পদ্ধতি, সেই সময় ছিল, কিন্তু এগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, সব সায়েন্টিফিক ওয়েতে এখন বিজ্ঞান ভিত্তিক এসছে। এখানে এখন বলছে যে ড্রাগ অ্যাডিকশন ইজ এ ক্রনিক ব্রেন ডিজিজ। তো অবশ্যই এখানে মনোচিকিৎসক, দক্ষ কাউন্সিলর এবং সেবাদান কর্মী থাকতে হবে। তো শুধু লাইসেন্স দিলে হবে না, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারকে গড়ে তুলতে হবে, এখানে দক্ষ জনশক্তি এবং তাদের সেবা দেওয়ার মতো জনগণকে। আমার এটা আসলে বিরতির সময় হয়ে গেছে, আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার কথা সূত্র ধরে আমি একটু নুরনবী সরকার তার কাছ থেকে জানতে চাইবো, আসলে মাঠে ময়দানে কাজ করেন, এই সব বিষয় নিয়ে তো অনেকেই কাজ করছেন, এখন মনিটরিংয়ের বিষয়গুলোতে কি ধরনের আর লাইসেন্সের ব্যাপারে কোন কোন ধরনের ফাঁকফোকরগুলো আসলে আপনারা মাঠে ময়দানে লক্ষ্য করেন, সেটা জানতে চাইবো বিরতির পর ফিরে এসে নেব। ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা কথা বলছি নিরাময় কেন্দ্রের অসুখ নিয়ে।
যেতে চাই নুরুন্নবী সরকারের কাছে। নুরুন্নবী, আসলে মানে এটা বলার জন্য আমাকে জ্যোতিষী হবার প্রয়োজন নেই, আসলে এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি আগামী কয়েকটা দিন এসব জায়গায় ভীষণ রকমের অভিযান চলবে, ধরপাকড় হবে, নানান কর্মকাণ্ড চলবে। কিন্তু প্রশ্নের জায়গাটা হলো যে এখন সেটা না হয় হবে, কিন্তু নিয়মিতভাবে যেটা একটা মনিটরিং দরকার, পর্যবেক্ষণ দরকার, নজরদারি দরকার, সেটা হয় না কেন? আপনার বিশ্লেষণ কি বলে মাঠে ময়দানের? নিয়মিত বিশ্লেষণ, নিয়মিত মনিটরিং কেন হয় না সেটার বিশ্লেষণে যদি বলি আপনাকে, ধরেন এই বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিবেচনায় সবসময় দেওয়া হয়েছে। প্রথমে তো বলি গণমাধ্যম, তারপরে চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল, তারপরে ধরেন এছাড়াও আরো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। তো এই নিরাময় কেন্দ্র যখন রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়, তাহলে তারা একটা প্রভাব খাটিয়েই সেটা নিয়ে থাকেন এবং অনুমোদনও প্রভাব খাটিয়ে নিয়ে থাকেন। তো যখন অনিয়ম হয় সেটার ক্ষেত্রেও কিন্তু ওই প্রভাবটাই খাটায়। এখন যখন গণমাধ্যম কদিন পরে এটা ভুলে যাবে, তখন কিন্তু ওই পলিটিক্যাল শক্তি কিন্তু তাদের কাছে থেকে যাবে। এখন কর্তৃপক্ষের নানা ধরনের সংকট থাকবে, আইন প্রতিপালন করার ম্যান পাওয়ার সংকট, কিন্তু সদিচ্ছাটা নানা কারণেই ক্ষতিগ্রস্ত হয় যারা এটাকে মনিটরিং করতে যাবে। কারণ যারা এটার উদ্যোক্তা থাকেন, আসলে কিছুক্ষণ আগে একটি কথা এসেছিল যে প্রকৃত উদ্যোক্তা পান কিনা পেশাদার, যারা এটা করতে চান পেশাদারি ভাবে, তারা কতটুকু সুযোগ পাচ্ছেন এটা করার জন্য, সেটি নিয়ে একটি গবেষণা হতে পারে। আর যারা কোনো ধরনের সক্ষমতা নাই কিন্তু রাজনৈতিক বিবেচনায় এই ধরনের প্রতিষ্ঠান দিনের পর দিন কোনো ধরনের নিয়মকানুনের তোয়াক্কা না করে পরিচালনা করেন, তখন কিন্তু আসলে এই ধরনের বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে। কদিন পরে সবাই ভুলে যাবে। যেহেতু এটা রাজনৈতিক বিবেচনায় এগুলো দিয়ে থাকে, সুতরাং বাংলাদেশে যেরকম রাজনৈতিক পরিস্থিতি, আইনগুলোও সেরকম করেই প্রয়োগ হয় এবং প্রতিষ্ঠানগুলো সেরকম করেই চলে এবং এরকম করেই প্রাণহানিগুলো ঘটে যখন কোনো গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তি রাষ্ট্রে এরকম নির্মমতার শিকার হন, তখন এগুলো গণমাধ্যমে শিরোনাম হয় এবং দু একদিন ডামাডোল থাকে, তারপরে যে লাউ সেই কদু এবং মানুষের প্রাণহানি জি, হয়। অসংখ্য ধন্যবাদ একই নুরুন্নবী যদি সরকার। কাউকে আমি মারা জি, যেত, নুরুন্নবী সরকার অসংখ্য ধন্যবাদ। আমার আরও কয়েকজন অতিথি আছে, জি, আপনি অনেকগুলো সত্য বলে ফেলেছেন। ইকবাল মাসুদ, আপনার কাছে জানতে চাই আপনার বিশ্লেষণটা। আপনি বলছিলেন যে আপগ্রেডেশনের ব্যাপারে বা যুগোপযোগী হওয়ার বিষয়, সেটা হয় না কেন? আর শৃঙ্খলা তো নিশ্চয়ই জরুরি, সেই শৃঙ্খলা ফেরাতে কি করা যেতে পারে? ইকবাল মাসুদ। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও। আমি বলেছিলাম 2005 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর বেসরকারি পর্যায়ে মাদক পুনর্বাসন কেন বিধিমালা করেছিল, সেইটা সংশোধন করার জন্য আমরা অনেকবার দাবি জানিয়েছি। সেখানে কোনো কাউন্সিলরের প্রভিশন রাখা হয়নি, সেখানে ট্রেন্ড স্টাফের কোনো প্রভিশন রাখা হয়নি, এখানে পেশাজীবী যারা আছে মাদকাসক্তি নিরাময়ে অভিজ্ঞ সেখানে প্রভিশনগুলো রাখা হয়নি। তো এই জন্য আমরা বলেছিলাম যে এটাকে যুগ উপযোগী করা দরকার। কিন্তু আজকে প্রায় 15 বছর হয়ে গেছে, কমিটি করেছে, কমিটি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোথাও যেন একটা আটকে যাচ্ছে বারবার। তো যার কারণে এখন প্রায় 350-র মতো মাদক নিরাময় কেন্দ্র, লাইসেন্স মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর কর্তৃক লাইসেন্সকৃত মানে সেন্টার আছে বা প্রতিষ্ঠান আছে। এর বাইরেও তো কয়েক শত আছে। তো সেই জায়গাগুলোতে যদি আমরা ম্যান পাওয়ার যদি আমরা তৈরি না করতে পারি, দুই হচ্ছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর ওখানে ডক্টর এবং মনোচিকিৎসকরা এইটার মনিটরিং এর সাথে তারা সংশ্লিষ্ট থাকে না। তারা যখন কোনো জায়গায় একটা সেন্টারে বা হসপিটালে মনোচিকিৎসা কেন্দ্র ভিজিট করতে যান, তখন কিন্তু তাদের যথেষ্ট টেকনিক্যাল নলেজ থাকে না যে তারা কি দেখবে। তারা দেখে যে বেড ঠিক আছে, বিছনা চাদর ঠিক আছে বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটা দেখে আসে। কিন্তু একটা ম্যান পাওয়ার, একটা কাউন্সিলর আছে কিনা, সেটা ট্রেন্ড কাউন্সিলর কিনা, তার সেই নলেজটা আছে কিনা, সেটা যাচাই বাছাই করার কিন্তু দক্ষতা কিন্তু ওই ডিপার্টমেন্টের নেই। তো এই জন্যই ডিপার্টমেন্টকে ভাবতে হবে যে তার মনিটরিং এর যে রাষ্ট্র যে ক্ষমতা দিয়েছে সেটা যথাযথভাবে তার প্রয়োগ করা উচিত। এবং না হলে এইটাকে আমি আগেই বলেছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে। হয়তো আজকে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মারা গেছে বলে আজকে আমরা কথা বলছি, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেন্টারে এরকম ধরনের ঘটনা আমরা মিডিয়াতে বা বিভিন্ন সময় আমরা জানতে পারি, এরকম ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। জি, তৌহিদুল হক, আপনার বিশ্লেষণ জানতে চাইবো, যেটা ইকবাল মাসুদ বলছিলেন যে আসলে দেশের নানান প্রান্তে নানান জায়গায় এই ধরনের ঘটনা একাধিকবার ঘটে থাকে। যেহেতু এবার ঢাকায় খোদ রাজধানীতে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার সাথে ঘটনা ঘটে গেল, সভাপতির নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তাহলে তো একটা টেকসই ব্যবস্থা নেওয়া জরুরি, সেটাকে কতটুকু নিতে পারি আমরা? ধন্যবাদ আবারও আপনাকে। দেখুন, আসলে এই আনিসুল হক যিনি মারা গেলেন চিকিৎসা নিতে গিয়ে, তিনি যদি পুলিশ কর্মকর্তা না হতেন অথবা তার যদি অন্য কোনো প্রভাবশালী পেশাগত পরিচয় না থাকতো, আজকে যে আমরা আলোচনাটির আয়োজন করেছেন এই আলোচনা হতো কিনা আমার সন্দেহ আছে।
এরপরে দ্বিতীয় কথা হলো যে তারা আমাদের ভাই যেটি বললেন যে আসলে মনিটরিং তারা যে একেবারে বুঝে না তা না, মনিটরিং তারা বুঝে, মনিটরিংটা তারা একটু অন্যভাবে বুঝে, যেটি প্রফেসর গোলাম রব্বানী সাহেব বললেন যে তারা যে এই প্রতিষ্ঠান নিরাময় কেন্দ্রগুলোর সাথে তাদের যে একেবারে যোগাযোগ নাই তা কিন্তু না, যোগাযোগ আছে। সেই যোগাযোগটা কিসের? স্বার্থের যোগাযোগ। সেই যোগাযোগটা খামের যোগাযোগ। সেই যোগাযোগটাকে আমরা বলি দ্যাট ওয়ে কমিউনিকেশন। কারণ একটা সময় আজ থেকে স্বাধীনতার আগে এই দেশে ওই যে মানে বিয়ের সময় মানে ছেলেকে জিজ্ঞাসা করা হতো বেতন কত, দিস ওয়ে না দ্যাট ওয়ে। দিস ওয়েটা হলো বেতন আর দ্যাট ওয়েটা হলো উপরি ইনকাম আছে। তো আমাদের তাদের সাথে যে যোগাযোগ নাই এটা মনে করার কোনো কারণ নাই, যোগাযোগ আছে, কিন্তু দ্যাট কমিউনিকেশন, ওই দ্যাট পারপাস সার্ভ করার জন্য তাদের কমিউনিকেশন আছে। এখন ব্যাপার হলো যে আমাদের এই জায়গাগুলোতে যে ক্ষতিটা হয়েছে, আনিসুল করিম তো তিনি মানসিকভাবে, আমি এটি বলতে চাই না, কিন্তু তাকে যেভাবে তার পরিবার তাকে হারিয়েছে, কিন্তু একজন ব্যক্তি তার স্বাভাবিক জীবনের চলতে গিয়ে নানা ধরনের মানে স্ট্রেস নিতে গিয়ে যে কারো কিন্তু মানসিক একটা বিপর্যয় তৈরি হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি সেবা নিতে এসে তিনি কিন্তু মৃত্যুর মুখে পতিত হয়েছেন। এভাবে কতিপয় লোকের নিষ্ঠুর মানে মানে অত্যাচার কিংবা নির্যাতনের মধ্য দিয়ে। কিন্তু আরেকটি জায়গায় এসে এটি প্রভাব বিস্তার করবে। যারা মাদকের কারণে হোক কিংবা এই ধরনের মানসিক বিপর্যয়ের মধ্যে যারা রয়েছে, তারা কিন্তু আর নিরাময় কেন্দ্রগুলোতে সহজে চিকিৎসা নিতে যেতে চাইবে না। তা আপনি জটিলতা কোন জায়গাগুলোতে তৈরি হলো? এখন আমাদের ব্যাপারটা ওইটাই, যেটা আমাদের আলোচকরাও বলছেন, আপনিও বারবার বলার চেষ্টা করছেন, যে এই ঘটনাগুলোকে এই ঘটনা থেকে আমরা যা শিখলাম, আমরা যা পদক্ষেপ নেওয়া আমার প্রয়োজন, সেটিকে আদৌ পদক্ষেপ নেওয়া হবে? আপনি দেখবেন এই মাইন্ডেড হসপিটালের বিরুদ্ধে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগামী, আমি বলে রাখছি, আমি জানি না আগাম, আমি বলে রাখছি, এটাই দেখতে পাবেন দু একদিনের মধ্যে তারা বিভিন্ন ধরনের বিবৃতি দিবেন, এই করিতে হইবে সেই করিতে হইবে, কিন্তু আপনি দেখবেন কিছুদিন পরে আরেকটা ঘটনা ঘটবে, আমাদের আলোচনা, আমাদের প্রবণতা, টেন্ডেন্সি সেই ঘটনামুখী হবে। সুতরাং যে কথাটি আমি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে এইভাবে আমাদের একটি সমস্যা কিংবা একটি সংকট বাঁচিয়ে রেখে আরেকটি সংকটের দিকে আমাদের যে ধাবিত হওয়া কিংবা সেদিকে আমাদের প্রবণতা বা আলোচনাকে নিয়ে যাওয়া, এতে হয় কি সংকট এবং সমস্যার প্রবণতা বাড়ে। এত বছর পর বাংলাদেশে কেন মানসিক স্বাস্থ্যের বিষয়টি একটি পরিপূর্ণভাবে পেশাগত ফ্রেমের মধ্যে আমরা নিয়ে আসতে পারলাম না? এই ব্যর্থতা তো সকলের। যে অসংখ্য ধন্যবাদ গোলাম রব্বানী, আপনার কথা দিয়ে শেষ করতে চাই, এই যে অনাস্থা তৈরি হলো, এই যে অবিশ্বাস তৈরি হলো, সেটার কি হবে? আর আমরা যে এখন পর্যন্ত এই বিষয়টা পেশাদার মনোভাব নিয়ে এগোতে পারলাম না, সেটারই বা কি হবে? আমি আপনাকে বলি, ঢাকা ইউনিভার্সিটির সেলিম জাহাঙ্গীর একজন অধ্যাপক ছিলেন, তো উনি বলেছেন যে আমরা বাজারে মাছ কিনতে গেলে কই মাছ যদি কিনি, তাহলে আমরা কই মাছ যেটি কান্তা ধরতে দেয় না, ফড়ফড় করে নড়াচড়া করে আমরা মনে করি সেই মাছটি জীবিত। তা আমরা যারা ভোক্তা, আমরা যখন সেবা নিতে যাই, একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এবং উনি রেজিমেন্টেড ফোর্সের একজন মানুষ, উনি ওনার আত্মীয় স্বজন যারা তারাও কিন্তু শিক্ষিত, এবং আমি যেটা জানতে পেরেছি ওনারা কিন্তু প্রথমে আপনাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে গিয়েছিলেন। ওখান থেকে একজন সরকারি কর্মকর্তা কেন প্রাইভেট ক্লিনিকে গেলেন, এই যাওয়ার বিষয়টা তারা ব্যাখ্যা দিয়েছেন যে সেটা অপরিচ্ছন্ন ছিল, সেখানে করোনার ভয় ছিল, সেটা পরিষ্কার ছিল না, সেটা ব্যবস্থাপনা, এটা সরকারি জায়গার ব্যবস্থাপনা। শোনেন, এটা আমি বিশ্বাস করি না। ওনাকে ওখানে বসে থেকেই ওখানে পরিষ্কার করার মতো ব্যবস্থা করা যেত। আমি ওই হসপিটালের পরিচালক ছিলাম, যখন কোনো সরকারি কর্মকর্তা আসতো আমরা নিজের উদ্যোগে আমার কথা বিবেচনা করে আমরা তার জন্য সেই ব্যবস্থা করতাম। এটা সরকারের দায়িত্ব, এবং যারা ওখানে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা হলেই করতেন না সবার জন্য। আপনি জানেন না, আমার বিষয়টা বোধহয় আপনার জ্ঞানের ভিতরে নেই। আমি প্রতিদিন ওই হসপিটালে যে প্রথমে আগে কিচেন দিয়ে ঢুকতাম, রান্নাঘরে আগে পরিমাপ করে মালপত্র ঠিক আছে কিনা দেখে পিছনের লিফট দিয়ে আমি 4 তলায় উঠতাম, উঠে নতুন রোগী যেগুলো ভর্তি হতো আমার ছাত্রদেরকে আমি ডেমনস্ট্রেশন দিয়ে তারপরে আমার ঘরে এসে আমি বসতাম। এটি হচ্ছে আমার দায়িত্বের ব্যাপার, এটা হচ্ছে আমার মননশীলতার ব্যাপার, এটা হচ্ছে আমার কর্তব্যের ব্যাপার, এটা হচ্ছে আমার দায়বদ্ধতার ব্যাপার। এই জিনিসটাকে আপনারা ফিরে আনুন। আমরা যত কথাই বলি না কেন, মানুষের মধ্যে এই বিবেক, এই শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি দায়িত্ববোধ, এটা যদি সৃষ্টি হয় তাহলে আমার এই যে আপনারা যত বলছেন যে অনেক গুণবান ব্যক্তি দিয়ে এগুলো পরিচালনা করতে হবে, এগুলো কি দরকার আছে? দরকার আছে হচ্ছে মাদার তেরেসার মতো মানুষ, আমাদের যে সিআরপি তে ভ্যালেরি টেলর আছে তার মতো মানুষ।
যদি এই মানুষগুলো বর্তমান থাকে জি, গোলাম তাহলে আমরা রব্বানী, গোলাম রাস্তায় রব্বানী দাঁড়িয়ে শেষ করতে মানুষকে হবে। সেবা দিতে পারবো। যে আপনার কথা শেষ করতে হবে, মানে শেষ পয়েন্ট দিয়ে শেষ করবে। শেষ হচ্ছে এই যে এটা একটা সামগ্রিক দাবি, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা স্টেট পার্টির দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব, এটা আমাদের সমাজের দায়িত্ব। এই ঘুণে ধরা সমাজকে আমাদের পরিবর্তন অসংখ্য করতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ একটা গোলাম রব্বানী, একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই ইকবাল মাসুদ, তৌহিদুল হক এবং নুরুন নবী সরকার, আপনাদের সকলের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকে 24 ঘন্টায়, কাল আবারও দেখাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।